আমাদের এখানে আজকের এই সমাবেশে যারা আছেন উপস্থিত ওপরে এবং নিচে, আমি সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এসএফআই তার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার 30তম সম্মেলন, স্বাভাবিক কারণেই আমার একটু বাড়তি ভালো লাগবেই। আমি যাই সারা রাজ্য সারা দেশ করি না কেন, আমি 24 পরগনা জেলা এবং সোনারপুর এখানকার কাছ থেকেই আমার প্রায় শুরু, বিশ্ববিদ্যালয় এবং এখানে। ফলে সেই সোনারপুরেই আজকে এই সম্মেলনটা হচ্ছে, প্রকাশ্য সমাবেশ। আমার বাড়তি ভালো লাগছে, আমি আপনাদের সবাইকেই অভিনন্দন জানাচ্ছি। এবং যেভাবে আজকে বিশেষ করে এক গাদা কম বয়সের ছেলে মেয়ে, তারা যেভাবে পারলে প্রায় একটা শপথবদ্ধ মনোভাব থেকে নাচতে নাচতে আজকের এই সমাবেশে এসে হাজির হয়েছে, এটা আমাদের সবার ভালো লাগার ব্যাপার। আমার অনেক বেশি কথা বলার কোনো দরকার নেই। যারা এখানে আছে তারা যে খুব কম বোঝে এটা আমি মনে করি না। এখনকার ছেলেমেয়েরা খুব একটা কম বোঝে তা না। আর এই এলাকার আমাদের যারা গণতান্ত্রিক আন্দোলনের কর্মী, তারাও নানান রকম অভিজ্ঞতায় অভিজ্ঞ। ফলে বেশি কথা বলার আমার কোনো প্রয়োজন নেই। আর দুই, এখানে আমার পরে যারা বলবেন, এটাও আমার অত্যন্ত ভালো লাগছে যে আমাদের রাজ্যে বিশেষ করে কম বয়সের ছেলেমেয়েরা বুঝতে পারছেন যে তারা ঠকে যাচ্ছে। সবাই বুঝতে পারছেন, কম বয়সের ছেলেমেয়েরা তো বটেই, তারা ঠকে যাচ্ছে। এবং তারা বুঝতে পারছেন যে যারা রাজ্যে আছে তারা, অথবা তার বিনিময়ে উল্টো দিকে যারা দিল্লিতে আছে, তারা এই দুয়ে মিলিয়ে আমাদের ভবিষ্যৎটাকে সর্বশান্ত করতে চায়। আদানি আম্বানির রাজত্ব করতে চায়, হয় যারা দিল্লিতে আছে তারা, আর না হলে অপার সংসার কিংবা বালুবাবুদের রাজত্ব করতে চায় পশ্চিমবাংলায়। লুঠেরাদের রাজত্ব আমরা মানব না। জবরদস্তি যারা করবে তাদের রাজত্ব আমরা মানব না। মানুষের অধিকার ছিনিয়ে আনতে হবে। এই লড়াইতে ছাত্র যুবরাই সবসময়তে এগিয়ে থাকে, এগিয়ে থাকতে পারে। সেই মনোভাবে যারা চলবে, আমি সবাইকে অভিনন্দন জানাই। এই কম বয়সের ছেলেমেয়েরা যখন এগোচ্ছে, এটা আমাদের আরো বেশি ভালো লাগছে যে তার মধ্য থেকে কাজ করতে করতে সামনে আসছে আমাদের বহু স্থানীয়ভাবে এলাকায়, জেলায়, রাজ্যে নানাবিধ কম বয়সের ছেলে মেয়ে। আমাদের কম বয়সের কথাটা আমার মনে পড়ছে। এবং সেই কারণে যখন আমরা দেখি যে মীনাক্ষী কিংবা দীপশিতা, সৃজন কিংবা প্রতিকূল ইত্যাদি ইত্যাদি, এই নাম আমি ক্রমশ বলতে পারি, এরা সারা রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। কম বয়সের একটা প্রজন্ম ব্যাটন তুলে নিয়ে লড়াইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতন করে শপথ দিচ্ছে। আমাদের ভরসা অনেক বেড়ে যায়। আজকে ঘটনাক্রমে ওরা 3-4 জনই এখানে উপস্থিত আছে। ওরাই মূল কথা বলবে, এটাই হওয়া উচিত। হ্যাঁ অথবা না? হ্যাঁ, এই তো এটা দিয়ে বলছি। ফলে আমাদের বেশি বলা এখন উচিত না। আর এমনি আমি তো আরেক জায়গায় যেতে হবে, একটু দূরে বটে। ফলে ওরা বলবে, আমি শুধু 3টে কথা এখানে মনে করিয়ে দিচ্ছি, বাকিরা যা ওরা বলবে আর যা আপনারা আছেন কেউ কম জানেন। আজকের দিন আমি কোনো দেশ রাজ্য যা চলছে কোনো কথার মধ্যে যাচ্ছি। আজকের 3টে ঘটনা দেখুন। এক, রাজনীতিকে কিভাবে কলুষিত করা হচ্ছে এবং রাজনীতির মানে কিভাবে বদলে দেওয়া হচ্ছে, আজকের 3টে ঘটনা দেখলেই পরিষ্কার। যে মানুষ সবাই জানে ইচ্ছে হলে পাঁচালি করবে, কি পাঠ করবে, কি সত্যনারায়ণের পুজো করবে, কি যে যা করবে করবে। আমাদের বাপ ঠাকুর তারা করেছে, আমাদের মা কাকিমারা করেছে, কোনো তার জন্য বাধা হয়নি। যার ইচ্ছে হয়েছে মন্দিরে পুজো করেছে, যার ইচ্ছে হয়েছে মসজিদে গিয়ে হাজির হয়েছে, কোনো বাধা হয়নি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, এই ইউনিটি ডাইভার্সিটি, সবাই মিলিয়ে আমরা, এবং এটাই আমাদের সংবিধান। সেখানে হঠাৎ একটা রাজনৈতিক কার্যক্রম চালু হয়ে গেল। গীতা কেন ঘরে বসে পড়বে? ঘর থেকে টেনে বার করে যারা পড়ছে তাদের আছড়াতে নিয়ে এসো, ব্রিগেডে গিয়ে ক্ষমতা দেখাও। লোক চোটে। তাহলে রাজনীতির উপজীব্য যা, সেখান থেকে সরে গিয়ে মানুষের বিশ্বাসকে রাজনীতির বাজারে ফেলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটাই বোঝা যায় যে রাজনীতির মানেটাকে বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। রাজনীতির মানে কি? রাজনীতি মানে মানুষ।
মানুষের লেখাপড়া, শিক্ষা দীক্ষা, এগিয়ে চলা, কাজ, জীবন, জীবিকা, লড়াই, সংগ্রাম, ভবিষ্যতের স্বপ্ন দেখা, ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে। এই স্পিরিট থেকে তো আমাদের স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করেছিলেন। এই স্পিরিট থেকে এই লড়াই করতে করতে আন্দামানের সেলুলার জেলে বছরের পর বছর কাটিয়ে দিয়েছেন, ব্রিটিশের কাছে মাথা নিচু করেননি। এই মনোভাব থেকে চলতে চলতেই আমাদের পূর্বপুরুষরা কৃষকের হয়ে লড়াই করেছে, জোরদারের বিরুদ্ধে পুলিশের কাছে আক্রান্ত হয়েছে, জেলে গেছে, নানান রকম নির্যাতন হয়েছে, কিন্তু তারপরেও বিজয়ীর মনোভাব থেকে জিতে বেরিয়ে এসেছে। আমি মানুষের হয়ে কাজ করেছি, কৃষকের হয়ে লড়াই করেছি, গরিব মানুষের হয়ে লড়াই করে নাই। রাজনীতি মানে আমি এবং আমার ক্ষমতা না, রাজনীতি মানে আমরা সবাই, সমগ্র মানুষ। এই মনোভাব থেকেই চলতে চলতে আমাদের পশ্চিমবাংলা সবাই দেখেছেন, চলতে চলতে নানান রকম এগোতে এগোতে সারা ভারতবর্ষ স্যালুট ঠুকেছে, বামফ্রন্ট মর্যাদা পেয়েছে মানুষ। বাংলার মানুষও গোটা ভারতবর্ষ সেই মর্যাদা পেয়েছে। পশ্চিমবাংলা মানে জ্যোতি বোস, পশ্চিমবাংলা মানে বামফ্রন্ট, পশ্চিমবাংলা মানে প্রত্যেক বছরের টেট পরীক্ষা, পশ্চিমবাংলা মানে প্রত্যেক বছরের এসএসসি পরীক্ষা, পশ্চিমবাংলা মানে শিক্ষার ক্রমশ বিস্তার, পশ্চিমবাংলা মানে গ্রামে গ্রামে পঞ্চায়েত, পৌরসভা, মেয়েদের অধিকার, কৃষকের অধিকার, গরিব মানুষের অধিকার। পশ্চিমবাংলা মানে হদ্দ গ্রামকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা, অন্ধকারের গ্রামগুলোকে আলোকোজ্জ্বল করা। পশ্চিমবাংলা মানে বামফ্রন্ট মানে এগিয়ে চলা, মানে মানুষের জন্য রাজনীতি। এটাই মানুষ জানতো। সারা দেশের জন্য যা, সারা পশ্চিমবাংলাতেও একই রকম মনোভাবেই চলতে চাইতো। আজ কি দাঁড়ালো? যারা রাজনীতির কুশীলক তারা কেউ আদানির সঙ্গে গলিগালা করছে, কেউ আম্বানির সঙ্গে গলাগলি করছে, এবং গোটা ভারতবর্ষের এগিয়ে নিয়ে যাবার লড়াইতে তারা নেই। গণতন্ত্রে আমরা ক্রমশ পিছিয়ে যাচ্ছি, সারা পৃথিবীর কাছে ক্ষুধায় পিছিয়ে যাচ্ছি, কাজের অধিকারের প্রশ্নে আমরা পিছিয়ে যাচ্ছি। ফলে রাজনীতি মানে আসলে মানুষের কথা ভেবে ভবিষ্যতের স্বপ্ন দেখে চলা না। তাহলে কি করতে হবে? মানুষকে ভাগাভাগি করে দাও, জাতে, বর্ণে, ধর্মে, নানান ভাবে, এবং মানুষ বিরোধী মনোভাবকে সামনে নিয়ে এসে মানুষকে পিছিয়ে দেবার চেষ্টা করো। আমি আমার জন্য, আমার ক্ষমতা, এই আমার ক্ষমতায় চলতে চলতে ভারতবর্ষে এমন দেখছি, পশ্চিমবাংলাতেও আমরা তেমন দেখছি, ভাবা যায় না। সকালে ঘুম থেকে উঠে খবরে কাগজ পড়ছেন, এখানে খুন, ওখানে খুন, ওখানে ধর্ষণ, ওখানে আত্মহত্যা, রোজ কৃষকের আত্মহত্যা, স্কুল বন্ধ, চাকরির পরীক্ষা ফাঁস। আজকেও টেট পরীক্ষা কত ফাঁস হয়েছে, আজকেও সেবেলায় পরে আসছে। ফলে নানাবিধে চলতে চলতে আমার ক্ষমতা, আমি নেতা মানে একটা বিশাল কেউ, আমি নেতা মানে বেআইনি সম্পদ, আমি নেতা মানে পুলিশের ঘেরাটক, আমি এ দলের নেতা তো রাজ্য পুলিশের ঘেরাটক, আমি ও দলের নেতা তো দিল্লি পুলিশের ঘেরাটক। তাহলে মানুষ পরিচয়ে সবাই যুক্ত করে চলে না, তার চাইতে বিযুক্ত হবে ক্ষমতার আধার করে রাজনীতিকে গুটি কতকের উপজীব্য করার যে চেষ্টা চলছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোনো বিকল্প আমাদের নেই। এই জগৎ সংসারে আমরা কেউ একা টিকে থাকতে পারি না, আমরার মনোভাব নিয়ে আমাদের টিকে থাকতে হয়। আর তাকে ভেঙে দিয়ে সবসময়তেই পুরনো পিছিয়ে পড়া বস্তা পাচার চিন্তার মধ্যে ঠেলে দাও, রাজনীতিকে কলুষিত করো। এই মনোভাব আমাদের গোটা দেশ জুড়ে, আমাদের রাজ্য জুড়ে এখন বাড়ছে। আমাদের নতুন প্রজন্ম যুক্তিতে থাকুন, তর্কে থাকুন, লড়াইতে থাকুন, লেখাপড়ায় থাকুন, চারপাশে যার মানুষের আছে সামাজিক মানবিক মনোভাব নিয়েই এগোবার ব্যবস্থা করুন। সামাজিক, মানবিক, গণতান্ত্রিক মনোভাবকে সঙ্গে নিয়ে বামপন্থার মনোভাব এগিয়ে চলে, এইটা আমাদের খেয়ালের মধ্যে রাখানোর জন্য। আজকে একটা হলো ব্রিগেড গীতা, আর দুটো কি যাদবপুর একটা বিশ্ববিদ্যালয়, ঘটনাক্রমে আমি ওই বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তনী। মুখ্যমন্ত্রী হবেন আচার্য, ডিগ্রি, জাল ডিগ্রি, লজ্জাও হয়। এবার মুখ্যমন্ত্রী আবার কেন হবে? তাহলে আমি রাজভবন, আমি তার জন্য ক্ষমতা কম কিসে? মুখ্যমন্ত্রী হাতে খড়ি দিয়েছেন, অতএব যা 12টা বাজে আমার তখনই বেজে গেছে, মুখ্যমন্ত্রী বনাম রাজ্যপাল। তাহলে
রাজ্যপালের পছন্দ হয়েছে, অতএব অযোগ্য লোককে ভাইস চ্যান্সেলর করা হয়েছে যাদবপুরে। ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য 10 বছরের অধ্যাপনা লাগে। 10 বছর অধ্যাপনা যার নেই তাকে যাদবপুরে ভাইস চ্যান্সেলর করা হয়েছে শিক্ষা বিরোধী মনোভাব। তারপর সে আমার সঙ্গে থাকবে, যেহেতু আমার সঙ্গে নেই অতএব সমাবর্তনের আগের দিন তাকে খারিজ করে দাও। অতএব সবাই জানেন সমাবর্তন একটা ছাত্রের জীবনে খুব গুরুত্বপূর্ণ শিক্ষাগত একটা অবস্থান। ডিগ্রি পাবে। গতকাল রাত্রে জানানো হলো ভাইস চ্যান্সেলর খারিজ। তার মানেটা কি? তার আজকে সমাবর্তন বাতিল করে দাও। তার মানেটা কি? 3000 4000 ছেলে মেয়ে যারা আজকে সার্টিফিকেট পাবে তাদের মননটা কোনোভাবেই গুরুত্বপূর্ণ নয়। কাল রাত্রেই আমরা বলেছি এটা হতে পারে না, সমাবর্তন হতে হবে। রাজ্যপাল অন্যায় কাজ করছে, নবান্ন যেমন করছে, রাজভবন তেমন করছে। নবান্ন আর রাজভবন এই দুজনের দৈরাতে পড়ে আমাদের ছাত্র ছাত্রী ভবিষ্যৎ লেখাপড়া শিক্ষা 12টা বেরিয়ে যাচ্ছে। আরো কত রকম আইনি ফ্যাক্টরের মধ্যে জড়িয়ে দেবার চেষ্টা করবে আমরা জানি না, কিন্তু স্বঘোষিত বুদ্ধিজীবীরা কোথায়? স্বঘোষিত শিক্ষাবিদরা কোথায়? যারা পাশ ফেল নিয়ে সারা বাংলা উদ্ধার করেছিলেন, যারা লেখাপড়ার মাধ্যম কি হবে, অন্য রাজ্যে যাই থাক না কেন পশ্চিমবাংলায় তা চলবে না এই বলে যারা উদ্ধার করেছিলেন, স্বঘোষিত বুদ্ধিজীবী, স্বঘোষিত শিক্ষাবিদ, তারা এখন গভীর নিদ্রায় অথবা কোমায় আচ্ছন্ন হয়ে আছেন। তাদের মুখে একটা শব্দ এখন আর বেরোচ্ছে না। এর চাইতে দুর্ভাগ্য আর কোনো কিছু হতে পারে না। মানে কে রক্ষা করবে শিক্ষাকে? কে রক্ষা করবে আমাদের ভবিষ্যৎকে? একের পর এক স্কুল বন্ধ হচ্ছে, লেখাপড়া 12টা বাজছে, ভবিষ্যতের শব্দকে অস্থির করে দেওয়া হচ্ছে। রুখে দাঁড়াতে হবে আমাদের। কেন? আমার জন্য, আমাদের জন্য, আমাদের চারপাশের জন্য। আমি একা না, আমরা সবাই সেই মনন, সেই দৃষ্টিভঙ্গি, সেই অনুযায়ী চলা। আজকে টেট পরীক্ষা হয়েছে, হবার কথা ছিল 10 তারিখ, 14 দিন পিছিয়ে আজকে হলো 24 তারিখ। কতজন পরীক্ষা দিয়েছে? 3 লক্ষ। গতবার কতজন পরীক্ষা দিয়েছিল? 6 লক্ষ। বুঝতে পারছেন কোথায় যাচ্ছি আমরা? এবছরে মাধ্যমিক পরীক্ষার্থী কমেছে 4 লাখ। এবছরে টেট পরীক্ষার্থী কমেছে 3 লাখ। রাজ্যে যারা সরকার এবং শাসন চালাচ্ছে তারা শিক্ষা সংহারী, শিক্ষার বিরুদ্ধে, শিক্ষাকে ধ্বংস করার শক্তি কোনো সন্দেহ নেই। আজকে টেট পরীক্ষা কেন বেশ হয়েছে? যারা পরীক্ষার্থী তারা কবে চাকরি পাবে কোনো আলাপ আলোচনা নেই। এর আগের পরীক্ষা হয়েছে 2022, সেই পরীক্ষার পরে আজও পর্যন্ত ইন্টারভিউ হয়নি। তার আগের পরীক্ষা হয়েছে 2017, সেই পরীক্ষার পর 6 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত তাদের চাকরি হয়নি। তার আগের পরীক্ষা হয়েছে 2014, 2016তে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, সেই অ্যাপয়েন্টমেন্টে পর্যন্ত তালগোল রয়েছে। তাহলে 11-র পর এই 13 বছরে 12 বছরে 12 বার পরীক্ষা হয়নি, হয়েছে 4 বার। প্রথমবারের পরীক্ষার পর অ্যাপয়েন্টমেন্ট ইনকমপ্লিট, এখনো পর্যন্ত তা নিয়ে প্রশ্ন আছে। দ্বিতীয়বারের অ্যাপয়েন্টমেন্ট সব হয়নি। তৃতীয়বার ইন্টারভিউ এখনো পর্যন্ত হয়নি। চতুর্থবার আজকে পরীক্ষা নিলে সামনে ভোট, পরীক্ষার লালিপপ ঝুলিয়ে আমরা দেখছি এই গোছাটা ভাব দেখানো হচ্ছে। এটা কখনো শিক্ষার পক্ষের মনোভাব নয়। রাস্তায় বসে রাখতে হচ্ছে বছরের পর বছর। তারপর শিক্ষামন্ত্রী যাচ্ছেন, কথা দিচ্ছেন, কাজ হচ্ছে না। শিক্ষামন্ত্রী হয়ে, মুখ্যমন্ত্রী হয়ে মুকুল রায় গেছেন, কথা দিয়েছেন, ঠকিয়েছেন। গত বছর ভাইপোর তার সঙ্গে কথা বলেছে না, সবার মনে আছে বোধহয়, পুলিশের মাথা টপকে কথা দিয়েছেন, ঠকিয়েছেন, কাজ করেননি। এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত সশরীরে উপস্থিত থেকে আমরা এখন হইচই বাঁধিয়েছিলাম। আমি বেশ কয়েকদিন যাওয়ার পর তখন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে নিয়ে বলে আসেন আমার দায়িত্ব 19 সালের ভোটের ঠিক 4 মাস আগে, 4 মাস না বোধহয় মাস 2 আগে, 19 সালের ভোটের আগে। তাহলে 19 সালের ভোটের আগে গেছিলেন, গিয়ে কথা দিয়েছেন, ঠকে গেছে। মুকুল রায় কথা দিয়েছেন, ঠকে গেছে। ভাইপো কথা দিয়েছেন, ঠকে গেছে। শিক্ষামন্ত্রী কথা দিয়েছেন, চাকরি হয়নি, ঠকে গেছে। শেষমেশ মুরব্বি ধরেছেন কাকে?
যিনি বলতেন চিটফান্ডের সবচাইতে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি, তাকে এখন মুরব্বী ঠকেছেন শিক্ষামন্ত্রী। পদত্যাগ করা উচিত। যে আমার উপরে ভরসা নেই, ভরসা এখন দলের কোনো না কোনো নেতার সম্পর্কে, যাকে মুখ্যমন্ত্রী দল থেকে পার করে দিয়েছিলেন, আবার দলে এসে নেতা বানিয়েছেন। তাই কি দাঁড়াচ্ছে? কোন নীতি নেই, কোন নৈতিকতা নেই। লেখা পড়া, শিক্ষা, পরীক্ষা, কাজ, ভবিষ্যৎ, গোটা দেশের ছেলেরা ভিন রাজ্যে চলে যাচ্ছে বছরের পর বছর। পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি, ভবিষ্যৎটা আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে। আমাদের পরের কমরেডরা বলবে, আপনারা শুনবেন, প্রত্যেক বছর বামফ্রন্ট যখন ছিল, নিয়ম করে 5 বছর পর পর পঞ্চায়েতের ভোট হতো। যে জিতত, যে হারতো, কোনোদিন দলবদলের খেলা হয়নি। পশ্চিমবাংলায় যখন বামফ্রন্ট ছিল, তখন প্রতিদিন চলতে আমাদের সময় থেকে 6 গুণ ছাত্র মাধ্যমিক পরীক্ষার্থী বেড়ে গেল। সেটা এবার নেমে এসে গেল অর্ধেকে, বাড়লো না, উল্টে কমলো। তখন যখন বামফ্রন্ট, প্রত্যেক বছর টেটের পরীক্ষা হতো, যেমন করে প্রতি বছর দুর্গাপুজো হতো, তেমন করে প্রতি বছর টেটের পরীক্ষা হতো, তেমন করে প্রতি বছর স্কুল সার্ভিসের পরীক্ষা হতো। আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়াশোনার সময় জানতেন আমার দল মত বোঝার দরকার নেই, আমিও একটা দায়িত্ব নিতে পারি, এইরকম মনোভাব নিয়ে আমাদের ছেলেমেয়েরা চলতেন। সেই সমস্তগুলোকে কার্যত পারলে প্রায় 12টা বাজিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। তখন যা ছিল এখন তা উল্টে যাচ্ছে। তখন ছিল প্রতি বছরে উদ্বোধন, এখনো হয় প্রতি বছর উদ্বোধন, এখন প্রতি বছর না প্রতি মাসে উদ্বোধন। মুখ্যমন্ত্রী একদিনে 1500 উদ্বোধন করে দিলেন। রাস্তা ভেঙেছিল, সেরেছে, সারার পরে আবার ভেঙেছে, আবার সারা হবে, টাকার খেলা হয়ে গেল। তাদের মুখ্যমন্ত্রীর উদ্বোধন, একেবারে উদ্বোধন করতে করতে সুলভ শৌচাগার পারলে তারও উদ্বোধন মুখ্যমন্ত্রী করছেন। আপনি মুখ্যমন্ত্রীর একটা ছবি দিন, মুখ্যমন্ত্রী এর উদ্বোধন দেখবেন, লাখো লাখো ছবি। মুখ্যমন্ত্রী নাচছেন, গাইছেন, লাফাচ্ছেন, খুশি মতন চলছেন। মেলা, খেলা, উৎসব, গোষ্ঠী নষ্টি সবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী আছেন। আর আপনি বুদ্ধবাবুর ছবি বার করুন, জ্যোতিবাবুর ছবি বার করুন, হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের উদ্বোধন, ভক্তেশ্বর তাপবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন, আইটি হাবটার উদ্বোধন, লেবার কমপ্লেক্সের উদ্বোধন, সেক্টর 5টার উদ্বোধন। গত 12 বছরে সেক্টর 5 থেকে সেক্টর 6 আর হলো না। ওইখানে দাঁড়িয়ে আছে মুখ্যমন্ত্রী, মেলা, খেলা সমস্ত কিছুতে আছেন, কিন্তু একটা ছবি আজও পর্যন্ত কেউ ফিরে বার করতে পারবেন না। যত চেষ্টা করুন, বাড়িতে গিয়ে যারা তৃণমূল করে তাদের জিজ্ঞাসা করবেন, একটা ছবি বার করতে পারবে? মাঝে মুখ্যমন্ত্রী, ডাইনি অর্থমন্ত্রী, মায়ের শিল্পমন্ত্রী, একটা কারখানার গেট গত 12 বছরে 1,500 লোক চাকরি করবে, কাজ পাবে পশ্চিম বাংলায়, এমন একটা জিনিসের উদ্বোধন মুখ্যমন্ত্রী করতে পারেননি। যেমন পশ্চিম বাংলায় তেমন ভারতবর্ষে। এরা ওদের রাজনীতিকে কলুষিত করে মেলা, খেলা, ধর্ম তার মধ্যে ঢুকিয়ে দিতে চায়। আর রাজনীতির মানে হচ্ছে মানুষ এবং মানুষ এবং মানুষ, তার ঐক্য, তার ভবিষ্যৎ, সেই লড়াইয়ের শপথ নেবার জন্যই আমাদের সংবিধান আমাদের অধিকার দিয়েছে। তাকে রক্ষা করেই আমাদের চলার শপথ সবাই নেবেন এই মনোভাবে। আমার পরে যারা বলবেন, আমি যতটুকু বুঝি এই বয়সের আজকের সময় প্রজন্ম, সৃজন কিংবা প্রতিকূল কিংবা দীপশিতা, ওদের কথা খুব ক্লাসে পারলে গিলবেন, গিলে শুনে তারপর উঠবেন। সবাইকে ধন্যবাদ। আমার কথা আমি শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। আর একটা ওনাই মনে করিয়ে দিল, বিমানদা আমাকে আজকে দুপুরে ফোন করেছিলেন। এমনি বিমানদা